এপিসোড 7 এর শুরুতেই দেখি জোসিওক মিস্টার পার্ককে মেরে ফেলে। মুন আর হানা তাকে আটকাতে আসলে সে তার শক্তি দিয়ে তাদের দুজনকে দূরে ফেলে দেয়, যার কারণে হানার পেটে একটা রড ঢুকে যায়। অন্যদিকে মুনও দূরে ছিটকে পড়ে গিয়েছিল। এরপর জোসিওক মিস্টার পার্কের আত্মা নিজের ভেতরে নিয়ে নেয় আর সে দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠে। দূর থেকে পিলগং আর জেলি এই সবকিছু দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর জোসিওক মুনকে বলে, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। মুনও তাকে বলে, আমিও তোমাকে বলেছিলাম থেমে যেতে কিন্তু তুমি থামোনি আর আমার কোনো কথাই শোনোনি, তাই এখন আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই হতে শুরু করে। মুন সম্পূর্ণ শক্তি দিয়ে জোসিওকের সাথে লড়াই করছিল কিন্তু সে তার সাথে খুব একটা ভালোভাবে পেরে উঠছিল না। জোসিওক মুনকে মারছিল আর তাকে বলছিল, মিনজিকে যারা ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে আর তাকে কষ্ট দিয়েছে আমি তাদের সবাইকে মেরে ফেলবো। এরপর তাদের দুজনের মধ্যে আরো লড়াই হতে শুরু করে। অন্যদিকে উপরে পিলগং আর জেলি এই সব কিছু দেখে খুশি হচ্ছিল। জেলি এটা ভেবে বেশি খুশি হয়েছিল যে সে মিস্টার পার্কের স্মৃতি পরিবর্তন করে দিয়েছিল, যার কারণে জোসিওক যখন মিস্টার পার্কের স্মৃতি পড়ে তখন সে দেখতে পায় মিস্টার পার্কের হাতে একটা চাকু রয়েছে আর সে নিমজিকে মেরে ফেলে। জোসিওক আসল সত্যিটা জানতেই পারে না আর সে তার স্মৃতিতে এই সব কিছু দেখে আরো বেশি রেগে যায় আর এখন সে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। পিলগং আর জেলির প্ল্যান এটাই ছিল যাতে জোসিওক রেগে যায় আর প্রতিশোধ নিতে শুরু করে। এদিকে মুন জোসিওককে কাবু করে ফেলে আর সে তার স্মৃতিতে দেখতে পায় পিলগং জেলখানায় গিয়ে কিভাবে উস্কানিমূলক কথা বলে জোসিওকের ভেতরে রাগ বাড়িয়ে দিয়েছিল। এরপর মুন রেগে গিয়ে তাকে বলে, আপনি কিভাবে তাকে বিশ্বাস করতে পারলেন। এটা বলে মুন তাকে মারতে থাকে কিন্তু একটু পরে যখন সে তার দিকে তাকায় তখন তার অনেক কষ্ট হচ্ছিল। সে এরকমটা কখনোই চায়নি। এরপর মুন যখন তার ভেতরের অশুভ আত্মা বের করার জন্য তার বুকের উপরে হাত রাখতেই যাচ্ছিল তখনই সেখানে পিলগং চলে আসে। পিলগং মুনকে বলে, সে কি শুধুমাত্র এখন একটা অশুভ আত্মা যাকে তোমাদের মারার প্রয়োজন। এটা বলেই পিলগং তার শক্তি দিয়ে কয়েকটা রড জোসিওকের ওপর ছুঁড়ে মারে যাতে জোসিওক মারা যায়, কিন্তু মুন তার শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। ওই সময় জোসিওকের জ্ঞান ছিল না তাই সে এই সব কিছু জানতে পারে না। পিলগং তার শক্তি দিয়ে মুনকে দূরে ঠেলে ফেলে দেয় এবং জোসিওককে তার কাছে টেনে নেয়। মুন যখন উঠে তাদের দিকে তাকায় তখন সে দেখতে পায় তারা দুজন সেখানে নেই। অন্যদিকে হানা নিজের পেটের রড বের করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই সেখানে জেলি চলে আসে। জেলি হানাকে মারতে শুরু করে। হানা প্রথম থেকেই আহত হয়েছিল তাই সে অনেক দুর্বল ছিল। জেলি বিল্ডিং এর একটা কোনায় হানার গলা চেপে ধরেছিল আর তার সাথে কথা বলছিল। তখনই নিচে অন্য কাউন্টাররা চলে আসে আর তারা দেখতে পায় হানাকে জেলি মারছে। তারা ছুটে হানার কাছে যাওয়ার চেষ্টা করে। জেলি এটা দেখতে পেয়ে হানার গলা আরো জোরে চেপে ধরে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু মুন যখন তাদেরকে দূর থেকে দেখতে পায় তখন সে তার সাইকোনেসিস শক্তি দিয়ে জেলিকে দূরে ফেলে দেয়। জেলি তাদের সবাইকে সেখানে আসতে দেখে সেখান থেকে পালিয়ে যায়। সব কাউন্টাররা সেখানে এসে দেখে হানার অবস্থা অনেক খারাপ। অন্যদিকে পিলগংকে দেখি সে জোসিওকের ভেতরে থাকা অশুভ আত্মার সাথে কথা বলছিল। অশুভ আত্মা পিলগংকে বলে, অবশেষে আমাদের দেখা হলো। পিলগং তাকে জিজ্ঞাসা করে, আপনি কি জোসিওককে পুরোপুরি কবজা করে নিয়েছেন। তখন সে তাকে বলে, না, জোসিওকের ইচ্ছা শক্তি এখনো বেশি শক্তিশালী নয়, তার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আরো বাড়াতে হবে, তার ভেতরের রাগকে আরো বেশি নির্দয় হতে হবে, আমাদের তাকে উস্কে দিতে হবে আর সেভাবেই আমি তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবো। এটা শুনে পিলগং খুশি হয়ে যায়। পরের সিনে ইউসুককে দেখি তার দুই হাত অদৃশ্য হয়ে যাচ্ছিল কারণ হানার অবস্থা অনেক খারাপ ছিল আর সে প্রায় মৃত অবস্থায়। ইউসিক সুহোকে জিজ্ঞাসা করে, হানা ঠিক হয়ে যাবে তো। সুহো তাকে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু তখনই তারা খেয়াল করে সুহো এর হাতও অদৃশ্য হয়ে যাচ্ছে। তখন তারা সবাই বুঝতে পারে যে মিসেস চু হানাকে সুস্থ করার চেষ্টা করছে। সুহো তাদেরকে বলে, মাত্র একটা মানুষ খুন করার পরে জোসিওক এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সব কাউন্টাররা তার সাথে পেরে উঠছে না আর তার গলার আওয়াজও এখন ডবল হয়ে গেছে। জিওক বুক তাদেরকে বলে, জোসিওককে সব সত্য কথা বলে দেওয়া উচিত। তখন উইজেন তাদেরকে বলে, না, জোসিওককে এখন সত্যটা জানানো উচিত নয়। যদি সে জানতে পারে পিলগং মিনজিকে মেরে ফেলেছে তাহলে তারা দুজন একে অপরের সামনে চলে আসবে। এরপরে জোসিওক যদি পিলগংকে মেরে ফেলে আর তার ভেতরের অশুভ আত্মা সে ভেতরে নিয়ে নেয় তাহলে দুইজন অশুভ আত্মা এক হয়ে যাবে আর একটা সম্পূর্ণ অশুভ আত্মাতে পরিণত হবে। এটা শুনে সুহো তাকে বলে, এর মানে তারা তখন কাউন্টারদের মতোই পৃথিবীতে তাদের শক্তি প্রয়োগ করতে পারবে। তখন তারা টেরিটরির ক্ষমতাও নিয়ন্ত্রণ করতে পারবে। তখন গিরান তাদের বলে, যদি এটা সত্যি হয় তাহলে টেরিটরির শক্তি কাউন্টারদের উপকার করবে না আর অশুভ আত্মাদের দখলে চলে যাবে। ইউসিক তাদেরকে বলে, শুধুমাত্র মুন এই টেরিটরি নিয়ন্ত্রণ করতে পারে। যদি অশুভ আত্মারাও এই শক্তি পেয়ে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। একথা ভেবে তারা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে মিসেস চু তার শক্তি দিয়ে হানাকে ঠিক করে। এরপর তারা সবাই রুম থেকে বাহিরে চলে যায় কিন্তু মুন হানার পাশেই বসেছিল। তখন সেখানে গামু আসে। মুন গামুকে বলে, জোসিওক এখন আর থামবে না, সে আরো মানুষদের মারবে। সে আমাকে বলেছে সে তাদের সবাই
সবাইকে মেরে ফেলবে যারা মিনজির মৃত্যুর জন্য দায়ী। তখন গামো তাকে বলে, তুমি কি নিশ্চিত তুমি জোসিওককে হারাতে সক্ষম হয়েছিলে, নাকি পিলগং তোমাদের মাঝখানে চলে এসেছিল? সে হয়তো অন্য অশুভ আত্মাদের থেকে আলাদা ছিল, কিন্তু আমার মনে হয় তুমি দুর্বল হয়ে পড়ছো। তুমি কেন দুর্বল হয়ে পড়ছো? কারণ সেটা জোসিওক ছিল তাই? আর কখনোই তুমি দ্বিধাবোধ করবে না, কারণ সে একটা অশুভ আত্মা। আর কখনোই তুমি তাকে সুযোগ দিবে না। এসব কথা শুনে মুন ইমোশনাল হয়ে পড়ে, কারণ জোসিওককে সে অনেক ভালোবাসতো আর তার এই রূপ দেখে সে অনেক কষ্ট পাচ্ছিল। পরের সিনে জোসিওকের জ্ঞান ফিরে আসে। তখন পিলগং তাকে বলে, আমি জানি তোমার মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি কেন তোমাকে বেছে নিয়েছি, আর এখানে তুমি কিভাবে আসলে? আমিও তোমার মতোই বেগডু কোম্পানি আর কনস্ট্রাকশনের কাছে সব হারিয়েছি। প্রথমে আমার কাছ থেকে যারা সবকিছু কেড়ে নিয়েছে আমি তাদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, ঠিক তোমার মতো। তারা আমাদের কষ্ট বুঝবে না, তাই আমাদের তাদের সবাইকে খুঁজে বের করে প্রতিশোধ নিতে হবে আর তাদের সবাইকে মেরে ফেলতে হবে। এটা শুনে জোসিওক রেগে গিয়ে তার কলার চেপে ধরে আর তাকে বলে, তুই আমার বউকে মেরে ফেলেছিলি, এটা কি সত্যি? কিন্তু পিলগং তাকে মিথ্যা বলে। সে তাকে বলে, এটা সত্য নয়, তারা আমাদের দুজনকে আলাদা করার জন্য এসব কিছু বানিয়ে বলছে। আমি যদি তোমার বউকে মেরেই ফেলতাম তাহলে আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার কথা কেন বলতাম? জোসিওক তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমাকে সত্য কথা বলো, যেটা তুমি আমাকে বলতে চেয়েছিলে। তখন পিলগং তাকে জানায়, বেগডু কোম্পানির সিইও লে চুং জে যারা আমাদের টাকা আত্মসাৎ করেছিল সে এখনো বেঁচে আছে। এটা শুনে জোসিওক অবাক হয়ে যায়। পরের সিনে চুং জেকে দেখি তার সেক্রেটারি তাকে জানায় মিস্টার পার্ক মারা গিয়েছে, জোসিওক তাকে মেরে ফেলেছে। চুং জে তাকে জিজ্ঞাসা করে, জোসিওক তো জেলে ছিল, তাহলে সে সেখান থেকে কিভাবে পালালো? তার সেক্রেটারি তাকে বলে, আমি জানি না। চুং জে তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করে, জেলি আর পিলগং এর কি খবর, তাদের সম্পর্কে কিছু জানতে পেরেছো? সে তাকে জানায় এই বিষয়ে সে কিছুই জানে না। চুং জে তাকে বলে, আমার তাদেরকে প্রথমে মেরে ফেলা উচিত ছিল। পরের সিনে গামোকে পুলিশ স্টেশনে দেখি, সেখানে তার বস তাকে বলছিল জোসিওক জেল থেকে পালিয়ে মিস্টার পার্ককে মেরে ফেলেছে। এখন তার পরিকল্পনা কি? সে এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল আর রেগেও ছিল। তারা সবাই এই বিষয়টা নিয়ে কথা বলছিল, কিন্তু একটু পরে গামো তাদেরকে বলে, প্রথমে আমাদেরকে চুং জে এর টাকাগুলো খুঁজে বের করতে হবে, যে টাকাগুলো সে অসহায় মানুষদের কাছ থেকে ধোঁকা দিয়ে নিয়েছে এবং লুকিয়ে রেখেছে। অন্যদিকে জেলিকে দেখি, সে গাড়িতে করে যাচ্ছিল আর হানার বলা কথাগুলো ভাবছিল। সে যখন হানাকে মারছিল তখন হানা তাকে বলে, আমি সৌভাগ্যবান, কারণ আমি একা নই, আমাকে বাঁচানোর জন্য আমার টিম রয়েছে, কিন্তু তুমি, তোমার ভাগ্য খারাপ, কারণ তুমি একা। আর একটু পরে হানাকে বাঁচানোর জন্য কাউন্টাররা সেখানে চলে আসে আর জেলি সেখান থেকে পালায়। পালানোর সময় জেলি পিলগংকে খুঁজছিল, কিন্তু পিলগং তাকে বাঁচানোর জন্য আসে না, বরং তার বদলে সে জোসিওককে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। এই সব কিছু জেলির মনে একটা বড় প্রভাব ফেলে। একটু পর জেলি আর পিলগং একসাথে বসে টিভি দেখছিল। টিভিতে ওয়াংকে দেখায় পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল, কারণ সে মানুষ হত্যা করেছে। তারা দুইজন সেই নিউজটা দেখছিল। জেলি পিলগংকে বলে, আমাদের কি তাকে বাঁচানো উচিত না? কিন্তু পিলগং তাকে বাঁচানোর জন্য মানা করে দেয়। এটা শোনার পর জেলি মনে মনে ভাবতে শুরু করে, পিলগং হয়তো ওয়াং এর মতো বিপদে পড়লে তাকেও ছেড়ে দিবে। এরপর জেলি উকিল সেজে ওয়াং এর সাথে দেখা করতে যায়। সেখানে ওয়াং এর সাথে তার দেখা হওয়ার পর জেলি তাকে বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কিন্তু ওয়াং তাকে মানা করে দেয় আর তাকে বলে, আমি এখান থেকে যেতে চাই না, আমার এখানেই ভালো লাগে। তখন জেলি তাকে বলে, ঠিক আছে, তাহলে আমাদের পরকালেই দেখা হবে। এটা বলে সে তাকে মেরে ফেলে। এরপর সে বাহিরে এসে গাড়ির দরজা খুলে, কিন্তু সেটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে সেখানে পিলগং চলে এসেছে। পিলগং তাকে বলে, তুমি কি ওয়াংকে বিদায় করে দিয়েছো? জেলি তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এরকমটা কেন করলে? তুমি আমাকে একা ছেড়ে দিয়ে জোসিওককে নিয়ে চলে গিয়েছিলে। পিলগং তাকে বলে, আমি তোমাকে একা ছাড়িনি, আমি যেটা পরিকল্পনা করেছি সেটাই হচ্ছে। তখন জেলি তাকে বলে, পরিকল্পনা? তোমার কি পরিকল্পনা? তুমি আসলে ভয় পেয়ে গেছো, কারণ জোসিওক যদি জানতে পারে তুমি তার বউ বাচ্চাকে মেরে ফেলেছো তাহলে সে তোমাকে সাহায্য করবে না, আর তুমি একা মুনের সাথে লড়াই করতে পারবে না, সেই জন্যই তুমি ভয় পেয়ে আছো। এরপর সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে হানাকে দেখি তার জ্ঞান ফিরে আসে আর সে সবার প্রথমে মিসেস চু এর রুমে তাকে দেখতে চলে যায়। সেখানে গিয়ে দেখে মিসেস চু ঘুমিয়ে আছে। এরপরে সে মুনের রুমের দরজার সামনে চলে যায়। মুন তাকে দেখে খুশি হয়ে যায় আর সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কেমন আছো? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? হানা তাকে বলে, আমি ঠিক আছি। তখন সেখানে মিসেস চুও চলে আসে আর তার ভালো মন্দ জিজ্ঞাসা করতে শুরু করে। একটু পরে সেখানে জাংমুল তাদের জন্য খাবার নিয়ে চলে আসে। অন্যদিকে গামোকে দেখি, সে গাড়িতে বসে একটা ভিডিও দেখছিল। গামো জিওকবংকে একটা অফিসে দিয়ে পাঠিয়েছিল এবং তার টায়ের সাথে একটা ক্যামেরা সেট করে দিয়েছিল, যাতে সেখানে কি হচ্ছে সে সবকিছু বাহিরে বসে দেখতে পায়। গামো গাড়িতে বসে সেই ভিডিওটাই দেখছিল। তখন সে জানতে পারে ওই অফিসের সব লোকজন ঠকবাজ আর ওই সব লোকজন লে চুং জে এর জন্য কাজ করে, এবং তারা আরো জানতে পারে যে এখানে তারা কিছু লোকজনের কাছ থেকে আপোষনামা একটা কাগজে সাইন করিয়ে নিচ্ছে, যার বদলে তাদের কাছ থেকে জমি আর বাড়ি ঘর নিয়ে নেওয়া হচ্ছে। পরের
পরের সিনে কাউন্টারদের সবাইকে একসাথে বসে আলোচনা করতে দেখি। সেখানে হানা তাদেরকে বলে লেচুং যে 100 বিলিয়নের বেশি টাকা লুকিয়ে রেখেছে, আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। মিসেস চু তাদেরকে বলে পিলগং যেভাবে জোসিওককে দিয়ে মিস্টার পার্ককে মারিয়েছে ঠিক সেভাবে সে লেচুং জেকে মারার জন্য কুমন্ত্রণা দেবে, তাই এটা হওয়ার আগে আমাদেরকে লেচুং জেকে খুঁজে বের করতে হবে। গামো তাদের বলে লেচুং জেকে ধরতে চাইলে আমাদেরকে জেইওয়েল এর উপর নজর রাখতে হবে, কারণ সে চুংজের সাথে দেখা করেছে আর সামনেও তার সাথে দেখা করবে। পরের সিনে ডু হাওয়াইকে দেখি, সে একটা মেয়ের কাছে আসে আর তাকে বলে টাকা নিয়ে চিন্তা করো না, তুমি পিয়ানো বাজানো শিখতে যেতে পারো, টাকার বিষয়টা আমি দেখে নিব। তখন সেই মেয়েটি বলে আমার মা আর আমাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, আমরা সবাই ব্যাডমিন্টন ক্লাবে যাচ্ছি। ডু হাওয়াই তাকে জিজ্ঞাসা করে সেখানে কি আছে, তখন সেই মেয়েটি তাকে জানায় সেখানে কি হচ্ছে। পরের সিনে সব কাউন্টাররা সেই অফিসের সামনে চলে আসে। ভেতরে গিয়ে তারা দরজা বন্ধ দেখে সেখানে দাঁড়িয়েছিল, তখনই সেখানে একটা লোক আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে তারা এখানে কি করছে। তখন হানা তার কাছে যায় আর ওই লোকটিকে তুলে দরজায় ছুঁড়ে মারে, যার কারণে সে দরজা ভেঙে ভেতরে গিয়ে পড়ে। তখন তারা সবাই ভেতরে যায়, কিন্তু সেখানে সব লোকজন ছিল না। জিওকবং তাদেরকে বলে এখানে অনেকগুলো লোক ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না এখন তারা কোথায় গেছে। হানা সেখানে পড়ে থাকা ওই লোকটির স্মৃতি পড়ে দেখতে পায় তারা কোথায় গিয়েছে। অন্যদিকে ব্যাডমিন্টন ক্লাবে সব লোকজন জড়ো হয়েছিল, তখন তারা সেই ক্লাবের দরজা বাহিরে থেকে তালা মেরে দেয়। এরপর তারা ওই সব লোকজনদেরকে একটা কাগজে সাইন করতে বলে। তারা সেই আপোষনামার কাগজে সাইন করতে আপত্তি জানায়, যার কারণে তারা ওই লোকদের ওপরে জোর করতে শুরু করে। তখনই সবাই চিৎকার করতে থাকে। ওই সময় কাউন্টাররা ভেতরে চলে আসে। কাউন্টাররা ওই লোকদেরকে বলে তোমরা কি জানো না লোকজনদের কাছ থেকে জোর করে জমি জমা সম্পত্তি লিখে নেওয়া বেআইনি? কিন্তু তারা তাদের কোনো কথাই শোনে না আর কাউন্টারদের সাথে লড়াই করতে শুরু করে। এখানে কাউন্টাররা সেই লোকজনদেরকে নানান স্টাইলে পেটাতে থাকে। এর মধ্যে দিয়ে সেখান থেকে জেইওল বাহিরে পালিয়ে যেতে শুরু করে। তখন মিসেস চু তাকে দেখতে পায় আর তার পিছু নেয়। কিছু দূর যাওয়ার পরে মিসেস চু তাকে ধরে ফেলে আর দেখতে পায় এটা জেইওল, কিন্তু মিসেস চু তাকে ছেড়ে দেয়। অন্যদিকে কাউন্টাররা ওই লোকদেরকে মেরে আটকে রাখে। তখন সেখানে ডু হাওয়াই পুলিশ নিয়ে আসে। তখন সে ওখানে হানাকে দেখতে পায় আর তার নাম ধরে ডাকে। তখন মিসেস চু আর জিওকবং এর মনে পড়ে যায় আরে এটা তো সেই ছেলে যাকে তারা ওই দিন হানার সাথে দেখেছিল। এরপর তারা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল। কাউন্টাররা ডু হাওয়াইকে যত্ন করে খাওয়াচ্ছিল। তখন ডু হাওয়াই তাদেরকে জিজ্ঞাসা করে তারা হানার কে হয়। মুন তাকে উত্তর দেয় তারা হানার পরিবার। কাউন্টাররা তাকে জিজ্ঞাসা করে তুমি হানা সম্পর্কে কি জানো, আমাদেরকে বলো। তখন সে তাদেরকে উত্তর দেয় হানা অনেক সুন্দর আর সে অনেক ভালো মনের একজন মানুষ। হানা তাদেরকে এসব কথা বলতে মানা করে, কিন্তু তারা সবাই এসব কথা বলে আনন্দ পাচ্ছিল আর হাসাহাসি করছিল। অন্যদিকে জিওকবং এসবে বিরক্ত হয় আর রেগে যায়, কারণ সে ওই ছেলেটাকে একদমই সহ্য করতে পারছিল না। সে হানাকে অনেক পছন্দ করে। জিওকবং রাগ করে সেখান থেকে চলে যায়। খাওয়া দাওয়া শেষে কাউন্টাররা সবাই বাহিরে চলে আসে আর তারা হানাকে বলে তুমি ডু হাওয়ের সাথে থাকো, আমরা সবাই এখান থেকে চলে যাচ্ছি। হানা তাদের সবাইকে নিষেধ করে, কিন্তু এরপরেও তারা সবাই তাদের দুজনকে একা রেখে সেখান থেকে চলে যায়। ডু হাওয়াই কাউন্টারদের সাথে অনেক ড্রিঙ্কস করে ফেলেছিল আর সে ভেতরেই ছিল। এরপর হানা আর ডু হাওয়াই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তারা দুজন গল্প করছিল, হঠাৎই ডু হাওয়ের হিচকি ওঠে। তখন হানা তাকে শিখিয়ে দেয় কিভাবে হিচকি দূর করতে হয়। এরপর ডু হাওয়াই সেটাই করে আর তার হিচকি থেমে যায়। এরপর ডু হাওয়াই হানাকে জিজ্ঞাসা করে তুমি কি কালকে ফ্রি আছো, আমরা কি কাল দেখা করতে পারি? এটা শোনার পর হানা তাকে হ্যাঁ বলে। তখন হানারও হিচকি উঠে যায়। এই বিষয়টা নিয়ে তারা দুজন হাসাহাসি করছিল আর হানার হিচকি দূর করছিল। তখনই আমরা দেখতে পাই এই সব কিছু দূর থেকে জেলি লুকিয়ে লুকিয়ে দেখছিল। সে তাদেরকে দেখে ভাবছিল তারা একে অপরকে কত ভালোবাসে আর তারা কত সুখী, আর আমি একা। পরের সিনে মিসেস চুকে দেখি সে একা বসেছিল এবং চিন্তিত ছিল। তখন সে সুহোকে ডাকে। সুহো ইয়ং এ বসেছিল আর তার ডাকে সাড়া দেয়। মিসেস চু তাকে বলে বহু বছর হয়ে গেছে আমি কাউন্টারদের সাথে কাজ করছি, তাই না? তখন সুহো তাকে বলে হ্যাঁ, 9 বছর হয়ে গেছে। এরপর সুহো তাকে বলে আপনি কি জেইওলকে নিয়ে চিন্তা করছেন মা? মিসেস চু তাকে বলে হ্যাঁ, 9 বছর আগে যখন আমি প্রথম কাউন্টার হয়েছিলাম সবার প্রথমে আমি তাকেই বাঁচিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওই ছেলেটা বড় হয়ে একজন ভালো মানুষ হবে, কিন্তু সে ভালো হয়নি, সে খারাপ হয়েছে। যখন আমি তার দিকে তাকাই তখন তোমার ছবি আমার চোখে ভেসে ওঠে। সুহো তাকে বলে এখনো অনেক দেরি হয়ে যায়নি, আপনি এখনো তার সাথে দেখা করতে পারেন আর তাকে সুন্দর জীবন নির্বাচনে সাহায্য করতে পারেন। পরের সিনে চুংজেকে দেখি সে টয়লেটে বসেছিল। তার সেক্রেটারি বাহিরে দাঁড়িয়ে তাকে বলছিল আমরা ওই কাগজে কারো সাইন নিতে পারিনি, কারণ সেখানে কয়েকজন লোক এসে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। আর কিছুক্ষণ পরে সেখানে পুলিশও চলে এসেছিল। জেইওল সেখান থেকে পালিয়ে গেছে। আমার মনে হয় সে ওই পুলিশকে খবর দিয়েছিল আর সেই পুলিশদের সাথে যুক্ত আছে। চুংজে তাকে বলে ঠিক আছে, তাহলে তোমরা জেইওলকে মেরে ফেলো। অন্যদিকে জেইওল রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সেখানে মিসেস চু তার সাথে দেখা করতে আসে। তাকে দেখে জেইওল বলে আপনি তো সেই মহিলা তাই না যাকে আমি সেদিন ব্যাডমিন্টন ক্লাবে দেখেছিলাম? জেইওল এটা বলেই সেখান থেকে পালিয়ে যেতে
যেতে শুরু করে, কিন্তু মিসেস চু তাকে ধরে ফেলে আর তাকে একটা খাবার হোটেলে নিয়ে যায় খাবার খাওয়ার জন্য। তখন জেইয়ল তাকে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনি আমার সাথে এরকম করছেন কেন? আপনি কি একজন প্রাক্তন পুলিশ নাকি আপনি আমাকে ভালোবাসেন? তখন মিসেস চু তার কপালে একটা থাবা দিয়ে তাকে বলে খাবার খেয়ে নিতে। খাবার খাওয়া শেষ হলে সে তাকে যেতে দিবে, কিন্তু জেইয়ল তার কথা বিশ্বাস করতে চায় না, আর সে বলছিল যদি খাবার খাওয়া শেষ হলে আপনি আমাকে যেতে না দেন। তখন মিসেস চু রেগে তার দিকে তাকায় আর সে চুপচাপ খাবার খেতে শুরু করে। এরপর মিসেস চু তাকে তার বাড়ির সামনে এগিয়ে দিয়ে তাকে বলে, কালকে আমি আবার তোমার সাথে দেখা করার জন্য আসব। এরপর মিসেস চু সেখান থেকে চলে যাওয়ার নাটক করে আর সে দূর থেকেই দেখতে থাকে যে আসলে সে তার রুমে যায় নাকি অন্য কোথাও চলে যায়। মিসেস চু দূর থেকে তাকে লুকিয়ে দেখছিল, তখনই পেছন থেকে গামো চলে আসে আর কথা বলে ওঠে। তখন মিসেস চু চমকে যায়। এরপর মিসেস চু গামোকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই ছেলেটাকে চেনো? গামো তাকে বলে, হ্যাঁ, আমি তাকে কেন চিনব না, আপনার প্রথম কেস ছিল সে, আপনি তাকে বাঁচিয়েছিলেন সেই দিন। কথা বলতে বলতে মিসেস চু সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই একটা লোক তার সাথে ধাক্কা লেগে চলে যায়। এটা দেখে গামো রেগে যায় আর সেই লোকটির কাছে যেতে শুরু করে। তখন মিসেস চু তাকে আটকায় আর বলে তাকে যেতে দাও। গামো তাকে বলে, না, আমি তার সাথে একটু কথা বলতে চাই। মিসেস চু তাকে ছেড়ে দিতে বলে। তখন গামো তাকে জানায় ওই ছেলেটির গলায় গোলাপের ট্যাটু রয়েছে, সে রেড রোজ গ্যাং এর লোক। ওই লোকটা জেইয়লের রুমে চলে যায় আর তাকে বলে, তুই পুলিশের সাথে হাত মিলিয়েছিস তাই না? না হলে তুই সেখান থেকে সেদিন পালিয়ে গিয়েছিলি কেন? জেইয়ল তাকে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন? ওই লোকটা কথা বলতে বলতে জেইয়লের গলায় একটা তার পেঁচিয়ে তাকে হত্যা করার চেষ্টা করতে শুরু করে। তখনই সেখানে মিসেস চু চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তখনই গামো খেয়াল করে ওই লোকটার পকেটে একটা মোবাইল ফোন বাজছে। সে ওই কলটা রিসিভ করে আর সবকিছু রেকর্ড করে নেয়। অন্যদিকে জোসিওককে দেখি, সে পিলগং এর কথা ভাবছিল আর তখন সে অতীতের কিছু ঘটনার কথা মনে করতে থাকে। 2 বছর আগে বেগডু কোম্পানির কাছ থেকে ধোকা খাওয়ার পরে সব লোকজন তাদের কোম্পানির সামনে আন্দোলন করছিল। লেচুং জে আর মিস্টার পার্ক সেখান থেকে বেরিয়ে গাড়িতে করে যাওয়ার সময় মিনজি তাদের গাড়ির সামনে চলে আসে। তখন তারা দুজন গাড়ি থেকে বেরিয়ে আসে। তখন মিনজি লেচুং জের পা চেপে ধরে আর তাকে বলে, আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিন। চুং জে তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে, তোমরা নিজেরাই ছুটে এসেছিলে। চুং জে নিমজির হাতে একটা ছাতা ধরিয়ে দেয় আর তাকে বলে কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে। এটা বলে সে তার মুখে থুতু ফেলে আর তার মুখে কিছু টাকা গুজে দিয়ে বলে, এটা তোমার স্বামীকে দিয়ে দিও। জোসিওক সেদিক দিয়ে যাচ্ছিল, তখন সে এটা দেখতে পায় আর ছুটে এসে চুংজের গলার চেপে ধরে। তখন চুংজের বডিগার্ড তাকে মারে আর তারা সবাই গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। জোসিওক মিনজির কাছে আসে, কিন্তু মিনজি এই বিষয়টা নিয়ে অনেক কষ্ট পেয়েছিল। তখন জোসিওক তাকে জড়িয়ে ধরে আর তাকে সান্ত্বনা দিতে থাকে। পরের সিনে গামো সব কাউন্টারদের ওই কল রেকর্ডিংটি শোনাচ্ছিল, যেটা সে জেইওয়েলকে মারতে আসা ওই লোকটির ফোনে সে রেকর্ড করেছিল। সেই রেকর্ডিং শুনে তারা জানতে পারে যে লেচুং জে এমন একটা জায়গায় আছে যেখানে গল্ফ খেলছে। তাই তারা সবাই মিলে ইন্টারনেটে নানা গল্ফ ক্লাব খুঁজতে থাকে। তখনই হানা জোসিওকের উপস্থিতি বুঝতে পারে আর সবাইকে জানায়। অন্যদিকে জোসিওক লেচুং যে মারা গেছে না বেঁচে আছে সেই সত্যটা জানার জন্য একটা হাসপাতালে যায়, যেখানে লেচুং জে এর পোস্টমর্টম হয়েছিল। জোসিওক সেই ডাক্তারকে অনেক মারে যে চুং জে এর পোস্টমর্টম রিপোর্ট বানিয়েছিল, আর তার স্মৃতি পরে সে দেখতে পায় লেচুং জে এর কাছ থেকে সে অনেক টাকা নিয়ে এই মিথ্যা রিপোর্টটি বানিয়েছিল। এরপর কাউন্টাররা সেখানে এসে ওই আহত ডাক্তারকে উদ্ধার করে। মুন সেই ডাক্তারের স্মৃতি পরে দেখতে পায় জোসিওক তাকে কিভাবে মেরেছে। একটু পর গামো ওই লোকটিকে দেখে বলে, এ তো সেই ডাক্তার যে চুং জে এর ডেথ সার্টিফিকেট বানিয়েছে। তার মানে জোসিওক এখন জেনে গেছে যে চুং জে বেঁচে আছে। আমাদের জোসিওকের আগে চুং জেকে খুঁজে বের করতে হবে। এরপর আমরা কাউন্টারদের সবাইকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে দেখি। তখনই হানার কাছে একটা মেসেজ আসে, যেটা ডু হাওয়ের ছিল। ডু হাওয়াই তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? আমি তোমার জন্য অপেক্ষা করছি। পরের সিনে হানা ডু হাওয়ের সাথে দেখা করতে যায়। তারা দুইজন সেই স্কুলে ছিল যেখানে তারা দুইজন ছোটবেলায় পড়াশোনা করেছিল। তারা দুজন তাদের স্কুল জীবনের নানা রকম ঘটনা মনে করার পর ডু হাওয়াই তাকে সামনের দিন আবার দেখা করার কথা বলে। তখন হানা তাকে তার কথা ভাবতে বারণ করে দেয়। হানা তাকে বলে, আমাদের দুজনের গল্প এই স্কুল থেকে শুরু হয়েছিল আর আজকে এখানেই শেষ হয়ে যাক। আমাদের সম্পর্ক আজকে এখানেই শেষ করে দিতে হবে। ডু হাওয়াই তাকে বলে, আমি কি কোনো ভুল করেছি হানা? সে তাকে বলে, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লেগেছে। এটা বলে হানা সেখান থেকে চলে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর হানা কিছু একটা সন্দেহ করে পেছনের দিকে তাকালেই সে দেখতে পায় জেলি ডু হাওয়ের গলা চেপে ধরে আছে তাকে মারার জন্য। তখন হানা তাকে বলে, তোমার সাথে তার কোনো শত্রুতা নেই, সে একজন নির্দোষ মানুষ, তুমি তাকে ছেড়ে দাও। তুমি যদি লড়াই করতেই চাও তাহলে আমার সাথে করো। এরপর জেলি ডু হাওয়াইকে মেরে দূরে ফেলে দেয়। ডু হাওয়াই আহত হয়ে সেখানেই পড়ে থাকে। এরপর জেলি হানার সাথে ফাইট করতে শুরু করে এবং এক পর্যায়ে জেলি তার চোখে আঘাত করে। তখন হানা ঝাপসা দেখতে শুরু করে। জেলি তাকে বলে, এখন কেমন লাগছে? চোখে দেখতে না পেলে খুব
খুব বাজে রকমের কষ্ট হয়, তাই না? এটা আসলে জেলির বদলা ছিল, কারণ হানা তার চোখে আঘাত করার কারণে এখন তার ওই চোখটি নষ্ট হয়ে গিয়েছে এবং ঢেকে রাখতে হয়। এখন হানাও কিছু দেখতে পাচ্ছিল না, যার কারণে সে জেলির নড়াচড়া ফিল করার চেষ্টা করছিল। হানা মনে মনে প্রস্তুতি নিচ্ছিল জেলির সাথে না দেখেই লড়াই করার জন্য। তারা যখন একে অপরের সাথে লড়াই করতেই যাবে তখন ডু হাওয়াই তাদের মাঝখানে চলে আসে আর জেলি ডু হাওয়াইকে তার হাতের ওই অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর যখন আবারও জেলি তাকে আঘাত করতেই যাবে তখন হানা তার সাইকোনেসিস শক্তি দিয়ে জেলিকে দূরে ফেলে দেয় এবং সে ডু হাওয়াইকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। হানা ডু হাওয়াইকে ডাকে কিন্তু সে কোনো সাড়া দিচ্ছিল না। তখনই সে খেয়াল করে তার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। এটা দেখেই হানা অনেক রেগে যায় আর দৌড়ে আবারও জেলির সাথে ফাইট করতে চলে যায়। এরপর হানা জেলিকে বলে, অনেক হয়েছে, এবার আমার পালা। এবং আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ভিডিওর পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।